আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এক রাতের দাম কত? কালো শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত এক সুদর্শন যুবক নাফিয়াকে উদ্দেশ্য করে কথাটি বলে ওঠে। খুব ঝড় হচ্ছে, পুরো রাস্তা জনমানব শূন্য। এই শূন্য রাস্তায় ঝড় উপেক্ষা করে নিজ বাড়ির পথে অগ্রসর হচ্ছে নাফিয়া। হঠাৎ একটা কালো গাড়ি এসে থামে তার সামনে এবং গাড়ি থেকে বেরিয়ে আসে একজন পুরুষ, যাকে ল্যাম্পপোস্টের আলোতে দেখে এই সুদর্শনই মনে হচ্ছে। কিন্তু যুবকটির করা প্রশ্ন নাফিয়ার কানে আসতেই নাফিয়ার কান গরম হয়ে গেল। কিন্তু এমন ফাঁকা রাস্তায় ছেলেটির সাথে কোনো ধরনের ঝামেলা করাটা নিজের জন্যই কবর খোদার সমান মনে হচ্ছে নাফিয়ার। তাই সে কণ্ঠ স্বাভাবিক রেখে বলে, আসসালামু আলাইকুম। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি এক রাতের জন্য কেনা কোনো পণ্য নই। বলেই যেই নাফিয়া স্থান ত্যাগ করে যায় অমনি যুবকটি নাফিয়ার হাত ধরে ফেলে এবং বলে ওঠে, এত রাতে হাইওয়েতে বোরখা পরিহিত কোনো ভালো মেয়ে রাস্তায় থাকে না। জীবনে প্রথম পতিতার সন্ধান এলাম বলেই আমি বোকা ভাবছো? সীমা অতিক্রম করছেন আপনি, হাত ছাড়ুন আমার। পতিতা হয়েও এত ভাব কেন? হ্যাঁ, বেশি টাকার অন্য কোনো কাস্টমার আছে বলে কি আমার সাথে আসতে এত নকশা? ব্যাস, রাগের মাত্রা অনিয়ন্ত্রিত হয়ে গেল নাফিয়ার। ঠাস করে একটি চর বসিয়ে দিল ছেলেটির গালে। কিন্তু চর বসিয়ে দেওয়ার পর সে বুঝতে পারছে আসলে সে কত বড় ভুল করে বসেছে। ছেলেটি রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকে, যেন এখনই আস্ত চিবিয়ে নিবে। নাফিয়া নিজের ভয়কে লুকাবার চেষ্টা করে বলে ওঠে, লজ্জা থাকলে এবার আমার হাতটা ছাড়ুন। এই কথায় যুবকটির রাগ আরো বেড়ে গেল। সে নাফিয়ার হাত আরো শক্ত করে ধরে নিজের গাড়ির দিকে হাঁটতে আরম্ভ করলো। এদিকে নাফিয়া অনুভব করছে তার হাতটি বোধহয় ছিঁড়েই যাবে। সে যুবকটিকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। যুবকটি নাফিয়াকে গাড়িতে বসিয়ে সাথে সাথে নিজেও বসে গাড়ি স্টার্ট দিতে বলল ড্রাইভারকে। নাফিয়া বারংবার বলে চলেছে তাকে ছেড়ে দিতে, কিন্তু ছেলেটি কানে হেডফোন গুঁজে চোখ বুজে আছে। অনেকটা সময় ছেড়ে দেওয়ার আবেদন করেও যখন লাভ হলো না এবং যুবকটিও চোখ বুজে আছে, সেই সুযোগে নাফিয়া নিজের ব্যাগ থেকে ফোন বের করে ফোনের লক খুলতেই যাবে, অমনি ছেলেটি ছোঁ মেরে নাফিয়ার হাত থেকে ফোনটি নিয়ে নেয়। এতে চমকে নাফিয়া সেই যুবকটির দিকে তাকায়। যুবকটি বলে ওঠে, খবরদার, যদি কোনো চালাকি করার চেষ্টা করো তবে খুব খারাপ হবে। যুবকটির রক্তবর্ণ চোখ দেখে ভয়ে চুপসে যায় নাফিয়া। স্থির বসে চোখে নোনা জল ফেলতে থাকে। সেদিকে যুবকটি কোনো ভ্রুক্ষেপ না করে গাড়িতে হেলান দিয়ে বসে আবারও চোখ বুজে নেয়। তাকে দেখে বোঝাই যাচ্ছে সে চোখ বুজে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে চলেছে। কিছুটা সময় পার হতেই একটি দোতলা বাংলো বাড়ির সামনে এসে থামে গাড়িটি। জায়গাটি সম্পূর্ণ অচেনা নাফিয়ার কাছে। যুবকটি গাড়ি থেকে বেরিয়ে নাফিসার সামনে এসে গাড়ির গেট খুলে নাফিয়ার হাত ধরে টানতে টানতে বাড়ির দিকে এগোতে থাকে। এদিকে নাফিয়া কাঁদতে কাঁদতে বারবার তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করতে থাকে, কিন্তু যুবকটি যেন কিছুই শুনছে না। দ্বিতীয় তলার একটি বেডরুমে নাফিয়াকে এনে এক ধাক্কায় বিছানায় ফেলে দেয় যুবকটি। রাগান্বিত স্বরে চেঁচিয়ে যুবকটি বলে ওঠে, How dare you? How dare you to slap Afim Ibnan? Do you have any idea who I am? You have to pay for this slap. আমাকে মাফ করে দিন প্লিজ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। Today you did the biggest mistake in your life, so you have to pay, baby. বলেই নিজের শার্টের বোতাম খুলতে খুলতে আফিম এগিয়ে যেতে থাকে নাফিয়ার কাছে। নাফিয়া একটু একটু করে পেছাতে থাকে। আফিম দেরি না করে বিছানার কাছে যেয়ে নাফিয়ার পা ধরে নিজের কাছে টেনে নাফিয়ার উপর ভর দিয়ে শুয়ে পড়ে। নাফিয়া চিৎকার করে বলে ওঠে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি পতিতা নই। কিন্তু আফিম এসব কথা কানে না নিয়ে নাফিয়ার নেকাপটি ধরে টান দেয়। ফলে তা খুলে যায় এবং আফিমের সামনে ফুটে ওঠে এক মায়াবী চেহারা, যা দেখেই তার দিকে দৃষ্টি আটকে গিয়েছে আফিমের। ভাষা ভাষা চোখ, লাভের উপরের দিকে যেমন শেপ ঠিক তেমন শেপের ঠোঁট, খাড়া নাক, গোলগাল চেহারা, সেই সাথে উজ্জ্বল শ্যামলা গায়ের রং। যেখানে আফিম ব্যস্ত নাফিয়ার সৌন্দর্য উপভোগ করতে, সেখানে নাফিয়া কেঁদেই চলেছে। কান্নার মাঝে মাঝে নাফিয়ার ঠোঁট কামড়ে ধরছে। নাফিয়ার ঠোঁটগুলো আফিমকে খুব করে টানছে। আফিম যেন একটি ঘোরে চলে গিয়েছে। তার চোখের সামনে শুধু ঠোঁটটি ভাসছে। ঠোঁট দুটো এই মুহূর্তে ছুঁতে না পারলে যেন বড্ড ক্ষতি হয়ে যাবে আফিমের। আফিম কোনো কিছু না ভেবেই নাফিয়ার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। প্রায় 5 মিনিট অতিবাহিত হতেই নাফিয়ার ঠোঁট ছেড়ে মাথা ওঠাতেই দেখতে পায় নাফিয়া অজ্ঞান হয়ে গিয়েছে। প্রায় সাথে সাথে আফিম নাফিয়ার উপর উঠে পানির জগ এনে নাফিয়ার চোখ মুখে পানি ছিটিয়ে দেয়।
কিন্তু নাভিয়ার জ্ঞান ফেরে না। এতে বেশ ভয় পেয়ে যায় আফিম। দ্রুত ডাক্তারকে ফোন করে আসতে বলার জন্য। সে নাভিয়ার পরিহিত বোরকা ও হিজাবটি খুলে নাভিয়াকে ঠিক বিছানায় শুইয়ে দেয়। আধ ঘন্টার একটু পরেই একজন মহিলা ডাক্তার এসে নাভিয়াকে এক্সামিন করে আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভয়ের কিছু নেই। মেয়েটি হয়তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল কোনো কিছুতে, সেই সাথে হয়তো সকালের পর সারাদিনই কিছু খায়নি এবং পরিশ্রম করার ফলে দুর্বলতার জন্য অচেতন হয়েছে। সমস্যা নেই, জ্ঞান ফিরলে স্বাস্থ্যকর কিছু খাবার খেলে এবং রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর। ইটস মাই ডিউটি মিস্টার আফিম, আজ তবে আসছি। ইয়া শিওর। ডাক্তার বিদায় নিতেই আফিম নাভিয়ার কাছে যেয়ে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাভিয়ার দিকে। মেয়েটির চেহারায় যেমন মায়া আছে ঠিক তেমনি একটা বাচ্চা বাচ্চা ভাব, যেন সে একদমই নিষ্পাপ। আফিম বেশ কিছুটা সময় নাভিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে কোনো একটি ব্যক্তিকে কল করে বলে ওঠে, I want every single details about the girl who is in my bedroom right now. বলেই ফোনটি কেটে দেয় আফিম। কিছুটা সময়ের মাঝেই ফ্রেশ হয়ে এসে নাভিয়া পাশের রুমে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই কেন যেন তার অস্থির লাগছে। ঘুম আসার পরও ঘুমের মধ্যে গন্ধ নেই নাকে। তার মন চাইছে তার পাশে শুয়ে থাকা নারীকে এক নজর দেখতে। অবাধ্য মনের বাধ্য হয়ে আফিম তার চোখ জোড়া মেলে তাকায় সেই মায়াবী চেহারায়। ঘুম ভাঙতেই আস্তে আস্তে চোখ জোড়া মেলে তাকায় নাভিয়া। শরীরের দুর্বলতা বেশ ভালোই অনুভব করছে সে। সকালে উঠেই কালেমা তায়েবা পড়াটা অভ্যেস তার, তাই কালেমা পড়ে উঠে বসতেই এক অপরিচিত রুমে নিজেকে আবিষ্কার করে সে। সাথে সাথেই তার মনে পড়ে যায় গত রাতের ঘটনাগুলো। চট জলদি সে একরাশ ভয় নিয়ে নিজের দিকে তাকায়। অতঃপর সে দেখে তার কাপড় ঠিকই আছে এবং শরীর কোনো পরিবর্তন বা ব্যথা নেই। এতে কিছুটা শান্ত হলো নাভিয়া এবং মনে মনে বলতে আরম্ভ করলো, জানোয়াররা তো মৃত দেহের লোভও নিয়ন্ত্রণ করতে পারে না, আর এই জানোয়ার সামান্য আমার অজ্ঞান হওয়াতে আমাকে ছেড়ে দিল। ঠিক এমন সময় কক্ষে প্রবেশ করে আফিম। চেহারায় রাগী ভাব আর কণ্ঠে বিরক্তি নিয়ে এসে বলে ওঠে, মজনু। নিচ থেকে আওয়াজ এলো। আইতেছি স্যার। আর না দাঁড়িয়ে আফিম টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। জগিং এর ফলে সারা শরীর ঘরমাক্ত তার। এতটা সময় সবকিছুই নীরবে দেখে গেল নাভিয়া। আফিম ওয়াশরুমে যেতেই সে মনে মনে বলে ওঠে, কি ভাব, অসহ্য। কথাটি শেষ করতেই হঠাৎ তার মনে পড়ে তার শরীরে তার বোরকা নেই। চট জলদি সে নিজের আশেপাশে চোখ বুলিয়ে নিজের বোরকা খুঁজতে আরম্ভ করে। বেশি বেগ পেতে দেরি হলো না তার। বেডের সামনেই সোফাটাতেই তার বোরকাটা পড়ে আছে। নাভিয়া জলদি উঠে তার বোরকাটা পরে নেয়। ঠিক তখনই কক্ষের দরজায় টোকা পড়ার আওয়াজ হয়। নিকাবটা পরে নিয়ে নাভিয়া বলে ওঠে, আসতে পারেন। ম্যাডাম, আপনার খাওয়ান। আমি খাবো না, নিয়ে যেতে পারেন। স্যারের অর্ডার ম্যাডাম, আপনার খাওয়ানি লাগবো। আর ডাক্তার কইছে আপনার শরীর দুর্বল, ভালো ভালো খাইতে হইব। ডাক্তার? যে কাল আপনার জ্ঞান যাওয়ানোর পর স্যার ডাক্তার ডাকছেন। ও আচ্ছা। কথাটি বলেই নাভিয়া ভাবতে আরম্ভ করলো। সামান্য অচেতন হওয়ায় সেই রাতে ডাক্তার ডেকেছিল, কিন্তু কেন? একটা দেহলোভী জানোয়ারের দ্বারা এটা আমার কাম্য ছিল না। এইখানে খাওয়ান রাখলাম ম্যাডাম। বললাম তো খাবো না, নিয়ে যান খাবার। কথাটি বলার পরপরই নাভিয়া একটি ভারী গম্ভীর ও শান্ত কণ্ঠস্বর শুনতে পেল। চোখের ইশারা করতে মজনু খাবার সোফার সামনে টেবিলে রেখে চলে যায়। কি বলতে চাইছেন? খাবার পুরোটা খেয়ে নিলে তোমার ছেড়ে দেওয়া হবে, নয়তো এখানেই থাকবে। আমার খাওয়া নিয়ে আপনাকে চিন্তা না করলেও চলবে। শাট আপ ইউ মরণ। দয়াকে চিন্তা করছো কি করে? হ্যাঁ, তোমার মতো মেয়ের জন্য আফিম ইবনান চিন্তিত হবে? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? হ্যাঁ। ভয়ে ও অপমান বোধে নাভিয়ার চোখে জল চিকচিক করে ওঠে, যা আফিমের চোখে পড়তেই আফিম সাথে সাথে চোখ সরিয়ে নেয় এবং মনে মনে বলে ওঠে, ওই মায়াবী চোখ জুড়ে জল চেয়ে ডুবে বানান। আমি খাবো না, আমায় যেতে দিন। ঠিক আছে, খেও না। এখানেই থাকতে চাইছো? গত রাতে আমার ঠোঁটের মায়ের পড়ে গিয়েছো বল হয়। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে কথাগুলো বলতে বলতেই নাভিয়ার দিকে এগিয়ে আসে আফিম। আফিমকে নিজের কাছে আসতে দেখে নাভিয়া বলে ওঠে, খেয়ে নিচ্ছি আমি। বলেই সোফায় বসে যেই খাবারে হাত দিতে যাবে অমনি আফিম বলে ওঠে। আফিমের কথায় ঠোঁট উল্টে ওয়াশরুমের দিকে অগ্রসর হয় নাভিয়া। ওয়াশরুমে ঢুকে সে মনে মনে বলে ওঠে, নিজের ফালতু কথায় আমার মাথা নষ্ট করে আবার নিজেই আমায় এভাবে অপমান করলো। কি ভাবে নিজেকে? কোনো মহাপুরুষ নাকি? দুনিয়ার সব থেকে পরিষ্কার ব্যক্তি।
হাত মুখ ধুয়ে সোফায় বসে নিজের খাবার শেষ করে নিল নাভিয়া। আর চোখে নাভিয়ার কার্যকলাপ বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করছে আফিম। খাওয়া শেষ হতেই নাভিয়া আর দেরি করতে চায় না, আর চোখে একবার তাকায় আফিমের দিকে। আফিম বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। গত রাত হতে এই পর্যন্ত আফিমের আচরণে নাভিয়া ওকে ঘৃণাই করে। তাই আফিমের সাথে কোনো কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই নাভিয়ার। তাই সে আফিমকে কিছু না বলেই নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কক্ষ থেকে বেরোতে যাবে, অমনি আফিম বলে ওঠে, মরণ। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, মরণ শব্দটা আমি ব্যবহার করে থাকি বোকা বা হাবা অর্থে এই গল্পে। আফিমের এই ডাকে ভীষণ রেগে যায় নাভিয়া। সে রেগে আফিমের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, আমার একটি সুন্দর নাম আছে, নাফিয়া। আচ্ছা তাই? তাহলে মরণ বলে ডাকালে তুমি সাড়া দিলে কেন? এতে এটাই প্রমাণ হয় যে তুমি স্বীকার করেছো তুমি মরণ। আফিমের কথায় যেমন রাগ হচ্ছে নাভিয়ার, ঠিক তেমনি নিজের বোকামোর জন্য। তাকে এই ডাকে সাড়া দিতে বলেছিল কে? নাভিয়া আর কিছু না বলে আবারও দরজার দিকে অগ্রসর হতে আফিম বলে ওঠে, কথা শেষ হয়নি আমার, এক পাও আগাবার দুঃসাহস করবে না। দাঁড়িয়ে যায় নাভিয়া। নিজের ভেতর ভীষণ ভয় অনুভব করছে সে। আফিম কি আদৌ তাকে যেতে দিবে? এদিকে এসো। এক রাশ ভয় নিয়ে নাভিয়া ধীরে ধীরে এক পা এগিয়ে আফিমের সামনে গিয়ে দাঁড়ায়। আফিম বলে ওঠে, ছেড়ে দিচ্ছি বলে ভেবো না, ছেড়ে দিচ্ছি। আফিম ইমরানকে থাপ্পড় মারার মতো ভয়ানক দুঃসাহস করেছো তুমি, এবং এর ভয়ঙ্কর পরিস্থিতির জন্য প্রস্তুত থাকো। স্বাভাবিক ও শান্ত স্বরে কথাগুলো বললেও এর পেছনে আফিমের ভয়ঙ্কর রাগ ঠিকই আঁচ করতে পারছে নাভিয়া। কথা শেষ হওয়ার পরও নাভিয়াকে হ্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে আফিম বলে ওঠে, জাস্ট গেট লস্ট ফ্রম মাই রুম, ইডিয়েট কোথাকার। আফিমের উচ্চস্বর শুনে ভয়ে কেঁপে ওঠে নাভিয়া। সে আর এক মুহূর্তও দেরি না করে দ্রুত পদে আফিমের রুম ত্যাগ করে। বাড়িতে পৌঁছিয়ে দরজায় কড়া নাড়তে সময় লাগলেও নাফিয়ার মা ময়না বেগমের দরজা খুলতে সময় লাগলো না। মেয়ের অপেক্ষার যেন সে দরজার ধারেই দাঁড়িয়েছিলেন। নাভিয়াকে দেখে তিনি কিছুটা সময় তাকিয়ে থেকে কিচ্ছুটি না বলেই মেয়ের গালে একটি চড় বসিয়ে দিলেন। নাভিয়া এতে বিন্দু পরিমাণ অবাক নয়। সে গালে হাত দিয়ে মেঝেতে তাকিয়ে বলে ওঠে, সরি আম্মু, জানি সারা রাত অনেক টেনশন করেছো, কিন্তু কি করব, রাতে ফোনে টাকা ছিল না, তাই তোবার বাসায় যাওয়ার আগে তোমাদের কেউ জানাতে পারেনি। আর ওখানে যেতেই আন্টি সে কি আপ্যায়ন, সব শেষে ক্লান্তিতে ঘুমিয়ে গিয়েছিলাম। তোমাদের কারো কল রাতে ঘুমের জন্য টের পাইনি, তাই রিসিভও করতে পারিনি। সকালে ফোনে টাকা ঢুকিয়েই তোমাকে মেসেজ করেছিলাম যে আমি ঠিক আছি। তোমার ফোন ছিল না? ওর বাসায় অন্য কারোর ফোনও কি ছিল না? কোনোভাবে আমাকে জানানো যেত না? আমাদের এখানে এভাবে টেনশনে ডুবিয়ে রেখে তুই ওখানে শান্তিতে ঘুমাচ্ছিলি? সরি মা, জানোই তো কত পরিশ্রম করতে হয় সারাটি দিন আমায়। ওদের বাসায় যেয়ে এতটাই ক্লান্ত ছিলাম যে মাথায় কিচ্ছুটি আসেনি, ক্লান্তিতে ঘুমিয়ে গেছিলাম। কাজটি সত্যি অন্যায় করেছি, মাফ করে দাও। নয়না বেগম উত্তরে কিছু না বলে চোখের জল মুছতে মুছতে নিজের কক্ষের দিকে এগিয়ে যান। ভীষণ অভিমান জমেছে তার নিজের মেয়ের প্রতি। নাফিয়া বেশ বুঝতে পারছে তার মায়ের অভিমান অল্পতে কমবে না। সে বাসায় ঢুকে নিজের কক্ষে আসতেই দেখে তার ছোট বোন অবনী মুখ গোমরা করে বসে আছে। বোরকাটা খুলে বিছানায় ফেলে আলমারি থেকে কাপড় বের করতে করতে অবনীকে উদ্দেশ্য করে বলে ওঠে, কিরে, দেখিস নাই আমি আসছি? উত্তর না পেয়ে নাফিয়া আবারও বলে ওঠে, বাহ, বড় বোন যে গত রাতে বাড়ি ফেরেনি সে খবর আছে? এসেছো কেন? যেখানে ছিলে সেখানেই থাকতে। আচ্ছা, চলে যাব। অবনী নাফিয়ার কথা শুনে পেছন ফিরে তাকায় তার দিকে। অবনীর দিকে তাকাতেই নাফিয়া দেখে মেয়েটা কাঁদছে। নাফিয়া দ্রুত পদে বোনের কাছে যেয়ে বলে ওঠে, কাঁদছিস কেন? তুমি জানো গত রাতে আমরা সবাই কতটা চিন্তায় ভুগেছি। মা বাবা আমি সারা রাত ঘুমাইনি। বাবা তো চেয়েছিলেন সকালেই থানায় যাবেন, আর আম্মু তো কেঁদেই অস্থির। আমি তোমার সব ফ্রেন্ডদের কল দিয়েছি, তাদের মধ্যে শুধু তুবা আপু এবং অরিন আপু কল ধরেনি। আচ্ছা, সরি। বলেই নিজে ছোট বোনকে বুকে জড়িয়ে নেয় নাফিয়া এবং মনে মনে বলে ওঠে, ভাগ্যিস তুবা কল ধরেনি। নাফিয়া নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই আফিমও রওনা হয় নিজ বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে নিজের রুমের দিকে যাওয়ার সময় আফিমের মা স্থানীয় বেগম তাকে দেখে বলে ওঠে, আফিম, সারা রাত কোথায় ছিলে? বাংলোতে মম। কেন? এমনি। এমনি মানে কি? এভাবে না জানিয়ে হঠাৎ বাংলোতে কেন গেলে? ওহো বৌমা, আমার পোতাকে এত প্রশ্ন কেন করছো? যেন সে কোনো ক্রিমিনাল। আম্মা ছোটবেলা থেকে ওকে এভাবে আদর দিয়ে বাদর বানাইছে। খবরদার,
আমার পোতাকে নিয়ে একটিও বাজে বকবে না। যাও, ওর জন্য খাবার প্রস্তুত করো। সানিয়া বেগম শাশুড়ির আদেশে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। মায়ের প্রশ্নের ভান্ডার থেকে রেহাই পেতে আভিম খুশিতে তার দাদিকে জড়িয়ে ধরে বলে ওঠে, লাভ ইউ। লাভ ইউ টু। তোমার শরীর এখন কেমন আছে? মোটামুটি। তোর বাবা বলল আমার পরিচর্যা দেখাশোনার জন্য একজন লোক রাখবে। বাহ, কোনো লোক ঠিক করেছো? এখন অবধি না। কথাটি শোনা মাত্র বাঁকা হাসে আভিম। কিছু একটা ভেবে সে তার দাদির গালে চুমু বসিয়ে তার থেকে বিদায় নিয়ে নিজ কক্ষে প্রবেশ করে। তার মুঠোফোনটি বের করে তাতে একটি নাম্বার ডায়াল করে কানে ধরে। আসসালামু আলাইকুম স্যার। তোমায় গত রাতে একজনের ডিটেলস জেনে আমায় জানাতে বলেছিলাম। জি স্যার, মোটামুটি জেনেছি, কিন্তু পুরোপুরি সবটা এখনো জানতে পারিনি। How people are such a loser. Do you work on time? Otherwise you will lose your job. সরি স্যার। I hate sorry. আজ রাতের মধ্যে সব ডিটেলস রেডি করে ফেলবো স্যার। ফাইন। মেয়েটি কি মধ্যবিত্ত? জি স্যার, সেই সাথে তাদের একটি বড় ঋণ নেওয়া হবে। কিসের ঋণ? তা এখনো জানতে পারিনি স্যার। কথা শোনা মাত্রই রাগ উঠে যায় আভিমের, কিন্তু কোনো মতে সে রাগ চেপে বলে ওঠে, বাবা দাদির জন্য একজন কেয়ারটেকার রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আই হোপ ইউ নো হোয়াট ইউ হ্যাভ টু ডু নাও। জি স্যার, জানি। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ফোনটি কেটে দেয় আভিম। মা, আমার এই চাকরিটা প্রয়োজন, বোঝার চেষ্টা কেন করছো না? কিছু বুঝতে চাইছি না আমি। এ চাকরিটি তুমি করছো না, এটি আমার শেষ সিদ্ধান্ত। তোমার সিদ্ধান্তকে আমি সম্মান করি, কিন্তু তুমি শুধুই একতরফা ভাবছো মা। তুমি শুধুই আমার সেফটির কথা ভাবছো, কিন্তু এটি একবারও ভাবছো না যে এই চাকরিটি করলে আমাদের বিপদ কতটা কেটে যাবে। থাকা খাওয়া ফ্রিতে, সেই সাথে মাস গেলে 25,000 টাকা। আর আমার কাজটা কি? শুধু একজন বৃদ্ধার সাথে সারাদিন থাকা এবং তার ওষুধ থেকে শুরু করে তার যাবতীয় সব দিকে খেয়াল রাখা। ভাবতে পারছো এই প্রস্তাবটি আমাদের জন্য কতটা লাভজনক? বোকার মতো কথা বলছো নাফিয়া। শুধুমাত্র একজন বৃদ্ধার দেখাশোনা করবা, সেজন্যই মাস গেলে 25,000 টাকা, আবার সত্য রাতেও থাকতে হবে। এটা কোনো ফোন দিয়েও তো হতে পারে। বৃদ্ধা মানুষ হুটহাট রাতেও অসুস্থ হয়ে পড়তে পারে, সেই জন্যই হয়তো ওই শর্তটি। আর ওরা অনেক বড় লোক মা। যে লোকটি কথা বলতে এসেছিল সে তাদের কর্মচারী, কিন্তু সেই কর্মচারীকে দেখতেই লাখপতি মনে হচ্ছিল। এখন তুমিই ভাবো, ওদের কাছে মাসে 25,000 টাকা কোনো ব্যাপার? ওরা তোমার কোথায় পেল? আর এই প্রস্তাব তোমাকেই কেন দিল? লোকটা বলেছিল আমার কোনো এক স্টুডেন্টের প্যারেন্টস তাদের আমাকে এই কাজটি দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। তোমার স্কুলের চাকরিটার কি হবে? তা অব্যাহত থাকবে। আমি কথা বলে নিয়েছি লোকটির সাথে। স্কুলে আমার 3টি ক্লাস পড়াবার আছে, যাদের ঘন্টার ব্যাপার এতটুকু ছাড় দিবেন তারা। তাও আমার মন সায় দিচ্ছে না। উফ মা। বলেই নাভিয়া তার মাকে জড়িয়ে ধরে, কণ্ঠে একটু আহ্লাদি ভাব এনে বলে ওঠে, মা প্লিজ না করো না, আমি সেফ থাকবো ইনশাআল্লাহ। আর তুমি না হয় 3 বেলা নিয়ম করে কল দিও। আর আল্লাহ না করুক কোনো সমস্যা হলে ব্যাস 35 থেকে 40 মিনিটের পথ। রাজি হয়ে যাও না। আচ্ছা করো যা ইচ্ছা। আমার কথার কি আর কেউ দাম দেয়? বাবা সহ মেয়ে দুটো তাই করবে যা তাদের মন চাবে। বলতে বলতেই নাফিয়ার বাহুবন্ধনী হতে নিজেকে ছাড়িয়ে নাফিয়ার কক্ষ ত্যাগ করেন নয়না বেগম। সকাল সকাল নিজের প্রয়োজনীয় জিনিস ব্যাগ ভর্তি করে নিজের প্রস্তুত হয়ে নেন নাফিয়া। অতঃপর পরিবারের সকল থেকে বিদায় নিয়ে রওনা হয় নিজের নতুন কর্মস্থলের উদ্দেশ্যে। বিশাল জায়গা নিয়ে ঘেরাও করা একটি 3তলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নাফিয়া। মুগ্ধ হয়ে বাড়িটি দেখছে সে। সাদা এবং কমলা রঙের বাড়িটির চারপাশ উঁচু দেওয়ালে ঘেরা। দেওয়ালের ভেতরের দিকটা বিভিন্ন ফুল গাছ দ্বারা সজ্জিত। মেইন গেটটি যেমন বড় তেমন এর উপর করা কারুকাজগুলোও আকর্ষণীয়। মুগ্ধতা নিয়ে নাফিয়া বাড়ির সদর দরজায় বেল বাজাতেই একটি 21-22 বছরের মেয়ে দরজা খুলে বলে ওঠে, আসসালামু আলাইকুম ম্যাম, কাকে চাই? জি, আমাকে এ বাড়ির একজন বুজুর্গ ব্যক্তির পরিচর্যার দায়িত্বে নিয়োগ করা হয়েছে। ও, ভেতরে আসুন। মেয়েটি নাফিয়াকে সোফার দিকে ইঙ্গিত করে বলে ওঠে, এখানে বসুন, আমি ম্যামকে ডেকে দিই। জি। মেয়েটি যেতেই নাফিয়া পুরো হল রুমটিতে একবার চোখ বুলিয়ে নেয়। একটি বেশ বড় সাইজের টিভি দেওয়ালে লাগানো, সেই সাথে আরো অনেক আকর্ষণীয় আসবাবপত্র দিয়ে পুরো হল রুমটি সাজানো। এসব দেখার মাঝেই আফিমের মা সানিয়া বেগম এসে হাজির হন। তিনি নাফিয়ার সামনের সোফায় বসে যেই কিছু বলতে যাবে অমনি কারো কণ্ঠস্বর ভেসে আসে, হোয়াটস ইওর নেম?
কণ্ঠস্বরটি কানে আসতেই চোখ জোড়া রসগোল্লার ন্যায় বড় হয়ে যায় নাভিয়ার। সে নিজের জায়গায় একদম স্থির হয়ে থাকে। আফিম সিঁড়ি দিয়ে নামতে নামতেই প্রশ্নটি করেছিল। এখন তার মায়ের পাশে সোফায় হেলান দিয়ে বসে আফিম বলে ওঠে,